হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমরা ফেনলের বাকি রিঅ্যাকশান নিয়ে আলোচনা করব। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করি। আজকে প্রথম আমি যে রিঅ্যাকশানটা বলবো তোমাদের, সেটা হচ্ছে ফেনলের কাপলিং রিঅ্যাকশান। ফেনলের কাপলিং রিঅ্যাকশন। কাপলিং কথাটার মানে হচ্ছে যুগ্মকরণ, তাই তো? কাপলিং মানে হচ্ছে যুগ্মকরণ, অর্থাৎ ফেনলকে আমরা অন্য কোনো একটা যৌগের সঙ্গে যখন রিঅ্যাকশন করাবো তখন সেই যৌগটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফেনল নিজের গঠনটার সঙ্গে অন্য আরেকটা যৌগের গঠনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এই যুক্ত হওয়ার যে রিঅ্যাকশন তাকে বলা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। তো আমাদের কাছে একটা কমন কাপলিং রিঅ্যাকশন আছে, যেটা হলো অ্যানিলিনের সঙ্গে। তো বিক্রিয়াটা কিভাবে হয় আমি এখানে লিখে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা যৌগ থাকবে N2Cl, যেটা অ্যানিলিন থেকে পাওয়া যায়। অ্যানিলিন থেকে এই যৌগটা পাওয়া যায়, এর নাম হচ্ছে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এই যৌগটাকে নিতে হবে এবং এর সাথে ফেনল থাকবে। ফেনলের ক্ষারীয় দ্রবণ থাকবে। ফেনলের ক্ষারীয় দ্রবণ থাকবে, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে নেওয়া হতে পারে বা পটাশিয়াম হাইড্রোক্সাইডে নেওয়া হতে পারে, একই ব্যাপার। যখন এই দুটো যৌগকে পরস্পর মিক্স করে দেওয়া হবে, মিক্স করে দিলে এই ধরনের একটা যৌগ উৎপন্ন হবে। এই ধরনের একটা যৌগ উৎপন্ন হবে। এবারে দ্রবণে এটা থাকলে আমরা তো এই গঠন নিয়ে আছে তো বুঝতে পারবো না। যৌগটা যে তৈরি হয়েছে সেটা কি করে বুঝবো? যৌগের একটা বিশেষ কালার রয়েছে, যেটা হচ্ছে রেড অরেঞ্জ বা রেডিশ অরেঞ্জ, লালচে কমলা। এটাকে বলা হয় অ্যাজোডাই। অ্যাজোডাই, ডাই মানে হচ্ছে কালার, অ্যাজো বলা হচ্ছে তার কারণ এই যৌগে নাইট্রোজেন, অর্গ্যানিক যৌগে নাইট্রোজেন থাকলে তাকে অ্যাজো বলা হয়, সেই কারণে অ্যাজোডাই। এখন এই যে দুটো যৌগ আমরা নিয়েছি, এই দুটো যৌগ কি করে তৈরি হলো সেটা এবার আমাদেরকে দেখতে হবে। এই যৌগটা আলাদাভাবে একটা টেস্ট টিউবে তৈরি করা হয়েছে। দেখো, যখন ল্যাবরেটরিতে কাজ করা হয়, ল্যাবরেটরিতে কাজ করবার সময় আমরা এই যে সোডিয়াম ফেনক্সাইড তোমরা এখানে দেখতে পাচ্ছ, একে আলাদা একটা টেস্ট টিউবে নেওয়া হয়। বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, এটাকেও আলাদা একটা টেস্ট টিউবে তৈরি করা হয়। তৈরি করে দুটো দ্রবণকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে রাখা হয়, মানে বরফের মধ্যে রাখা হয়, যাতে এই টেম্পারেচারটা মেনটেইনড হয়। কারণ এই টেম্পারেচারের বেশি টেম্পারেচারে কিন্তু এই যৌগটা তৈরি হবে না। কারণ এই বিশেষ করে এই ক্ষেত্রে এই যে যৌগটা তোমরা দেখছো, এই যৌগটা এই উষ্ণতা রেঞ্জের মধ্যে কিন্তু স্থায়ী। এই উষ্ণতার বেশি হয়ে গেলে এই যৌগটা কিন্তু বাষ্পীভূত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা বাষ্পীভূত হয়ে যায়। তো যদি এটা বেরিয়ে যায় দ্রবণ থেকে বা বাষ্পীভূত হয়ে যায়, তাহলে এই যৌগটার তৈরি হওয়া সম্ভব নয়। তো সেই কারণে আমাদের এই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। কি কত বললাম? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই হচ্ছে কাপলড যৌগ। কাপলড যৌগ। ওকে, এখন কিভাবে করা হচ্ছে দেখো, একটু বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। মেকানিজম আমি দেখাবো অবশ্যই। এই হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিনকে যদি আমরা
HNO2 এর সাথে বিক্রিয়া করাই, অ্যানিলিনকে যদি আমরা HNO2 এর সাথে বিক্রিয়া করাই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তবেই এই অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। মনে রাখতে হবে HNO2 কিন্তু মার্কেটে খোলা এরকম কিনতে পাওয়া যায় না, কারণ HNO2 খুব দুস্থিত একটা অ্যাসিড যার নাম নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিডকে যদি আমরা বাজারে কিনতে না পাই তাহলে আমি এইটা দিয়ে বিক্রিয়া করাচ্ছি কি করে? খুব স্বাভাবিক, ল্যাবরেটরিতে অন্য এমন কিছু রিয়েজেন্ট ব্যবহার করব যার দ্বারা HNO2 তৈরি করা সম্ভব হয়। তাহলে তারা কে কে? তারা হচ্ছে NaNO2 অ্যাকুয়াস, NaNO2 জলীয় দ্রবণ প্লাস কনসেন্ট্রেটেড HCl। এই দুটোকে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে এখান থেকে HNO2 তৈরি হবে। এই দুটোর পরস্পরের বিক্রিয়া থেকে HNO2 তৈরি হচ্ছে এবং এই HNO2-র সঙ্গে অ্যানিলিনের বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা একটা টেস্ট টিউবে হলো, এইটা পৃথকভাবে একটা টেস্ট টিউবে করা হলো, ভালো করে বোঝো। আর এই যে সোডিয়াম ফেনক্সাইড তোমরা দেখতে পাচ্ছ, এই সোডিয়াম ফেনক্সাইডটাকেও আমরা আলাদা আরেকটা টেস্ট টিউবে নিচ্ছি। কিভাবে সোডিয়াম ফেনক্সাইড তৈরি করব? ফেনলে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ যোগ করে দিই তাহলে ফেনলের এই হাইড্রোজেনটা আম্লিক প্রকৃতির, তার সঙ্গে ক্ষারের বিক্রিয়াতে কি হবে? লবণ তৈরি হবে বা সল্ট তৈরি হচ্ছে। সোডিয়াম ফেনক্সাইড একটা সল্ট, তাহলে এখান থেকে আমরা পেলাম সোডিয়াম ফেনক্সাইড। এটা একটা আলাদা টেস্ট টিউবে হলো। ধরো এটা হচ্ছে টেস্ট টিউব এ আর এইটা টেস্ট টিউব বি। পৃথকভাবে দুটো যৌগ তৈরি করা হলো বা দুটো নমুনা তৈরি করা হলো। এইবার আমরা কি করব? এই নমুনার মধ্যে এই নমুনাটাকে যোগ করে দেব। কি বললাম? যেখানে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রয়েছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এই ক্ষারীয় যৌগটাকে যোগ করে দেব। এটা তো ক্ষারীয় দ্রবণ, এই ক্ষারীয় দ্রবণটাকে যোগ করে দেব। আর টেম্পারেচার কত রাখা হচ্ছে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই উষ্ণতায় কি হবে? যখনই আমরা এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এই সোডিয়াম ফেনক্সাইড যোগ করব তখনই সাথে সাথে দেখা যাবে এইরকম একটা লালচে কমলা রঙের যৌগ তৈরি হচ্ছে, যাকে আমরা অ্যাজোডাই বলছি। তো এই বিক্রিয়াটাকেই বলা হয় কাপলিং রিয়াকশন বা যুগ্মকরণ বিক্রিয়া। এখন মেকানিজমটা কীরকমভাবে হয়, মানে এই যে দুটো যৌগ পরস্পর যুক্ত হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা দেখা যাক। মেকানিজমটা আমি দেখাচ্ছি। এই বিক্রিয়াটা কিন্তু ফেনলীয় যৌগের শনাক্তকরণ হিসাবেও ব্যবহার করা যেতে পারে মানে এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, কারণ ফেনলীয় গ্রুপ থাকলেই এই রকম অ্যাজোডাই তৈরি হওয়া সম্ভব। যেমন আমি ফেনলীয় গ্রুপের ক্ষেত্রে বলছি, তেমনি অ্যারোমেটিক NH2 গ্রুপের ক্ষেত্রেও শনাক্তকরণ বিক্রিয়া হিসাবে ব্যবহার করা যেতে পারে। সেটা তোমরা যখন নাইট্রোজেন যৌগ পড়বে তখন বুঝতে পারবে, কিন্তু এখন আমরা এটা দেখি কিরকম ভাবে হচ্ছে। দেখো, অক্সিজেন এইখানে মাইনাস। তোমরা যে যৌগটা দেখেছো সেই যৌগটা দেখে কি বুঝতে পারলে? যে এই ফেনলিক যে যৌগটা তার প্যারা পজিশনের সঙ্গে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের নাইট্রোজেনটা যুক্ত হয়েছে, প্যারা পজিশনের সঙ্গে এই নাইট্রোজেনটা যুক্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই এরকমভাবে রেজোনেন্স এফেক্টের মাধ্যমে এই নাইট্রোজেনটার সঙ্গে বন্ধন সৃষ্টি করলো। এখন তোমরা বলতে পারো অর্থ পজিশনে কেন হচ্ছে না? তার কারণ এত বড় গ্রুপটা যদি অর্থ পজিশনে থাকে তাহলে এই অংশের সঙ্গে এই বড় গ্রুপটার একটা অর্থ এফেক্ট কাজ করবে। তাহলে কি লিখতে পারি? অর্থ পজিশনে স্থানাভাবজনিত বাধার কারণে প্যারা পজিশনে মূলত বিক্রিয়া
বিক্রিয়া ঘটে, প্যারা পজিশনে মূলত বিক্রিয়া ঘটে। অর্থাৎ দেখো এইটা আমি বলতে পারি ইলেকট্রোফাইলের মতো, আর এইটা নিউক্লিওফাইলের মতো বলা যায় কিনা, কারণ নিউক্লিওফাইল কি নেগেটিভলি চার্জ আর ইলেকট্রোফাইল এখানে পজিটিভলি চার্জ, তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের একটা সংযোজন ঘটছে। তোমাদের যেরকম সুবিধা এটা তোমরা লিখতে পারো ঘুরিয়ে। প্যারা পজিশনে ধরো এখানে অক্সিজেন আছে, এই ডাবল বন্ড এখানে, এখানে একটা ডাবল বন্ড, রেজোনেন্স করে দেখো তাই হবে, ঠিক আছে এরকম। আর এখানে একটা হাইড্রোজেন তো রয়েছে, এবারে সেই হাইড্রোজেনটাকে আমাকে কি করতে হবে, বাকি এদিক থেকে কি বেরিয়ে গেল, এদিক থেকে বেরিয়ে গেল NaCl, Na আর Cl মাইনাস বেরিয়ে গেল NaCl হয়ে। তো এবার এইটা অ্যারোম্যাটিসিটি ফিরে পাওয়ার জন্য রেজোনেন্স করে কি হবে এখানে, আবার আমরা এই ফেনলের এই অ্যারোম্যাটিক রিংটাকে ফিরে পাচ্ছি দিয়ে OH। দেখো হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে গিয়ে অক্সিজেনের ওপরে লাগলো, তাহলে OH হয়ে গেল। এবারে যেহেতু দ্রবণটায় ক্ষার ছিল, এই যে ক্ষারীয় দ্রবণটা আমরা এখানে যোগ করছি, ক্ষারীয় দ্রবণটা যোগ করার কারণ ব্যবহার করার দরুন এখানে OH গ্রুপটা এরকম মুক্ত অবস্থায় থাকবে না, তারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে ফেলবে, তাহলে এইখানে দেখতে হবে এরকম। সরি আমার এখানে জায়গা হচ্ছে না বলে আমি নিচে লিখলাম, তোমরা আশা করি বুঝতে পারবে। O মাইনাস Na প্লাস আছে। সো দিস ইজ অ্যাজোডাই। অ্যাজোডাই এর কালারটা হচ্ছে রেডিশ অরেঞ্জ। তাহলে এরকমভাবে কাপলিং রিয়াকশানটা হলো। এখন দেখো এখানে কাপলিং যে হচ্ছে, কাপলিংটা কার সাথে, কোন পরমাণুর সাথে কোন পরমাণুর কাপলিং হচ্ছে। আমরা তো যৌগের ভিত্তিতে বললাম যে একটা ফেনলীয় যৌগ আর একটা ওই অ্যামিন টাইপের যৌগের মধ্যে কাপলিং হচ্ছে। অ্যামিন মানে সেখান থেকে আমরা ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করলাম, মানে ডায়াজো যৌগ তৈরি করলাম, তার সঙ্গে কাপলিং হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কোন দুটো পরমাণুর মধ্যে নতুন বন্ধন সৃষ্টি হচ্ছে খেয়াল করে দেখো, এই কার্বনের সঙ্গে নাইট্রোজেনের। সো এই কাপলিং রিয়াকশানটাকে আমরা বলবো কার্বন নাইট্রোজেন কাপলিং। কার্বন নাইট্রোজেন কাপলিং, ঠিক আছে, কার্বন নাইট্রোজেন কাপলিং। ঠিক ওরকমভাবে নাইট্রোজেন নাইট্রোজেন কাপলিং হতে পারে, নাইট্রোজেনের সঙ্গে অন্য পরমাণুর কাপলিং হতে পারে, কার্বনের সঙ্গে আবার অন্য কোনো পরমাণুর কাপলিং হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের কাপলিং রিয়াকশান আছে, তবে আমরা এখানে যে রিয়াকশানটা পড়ছি সেখানে কিন্তু কার্বনের সঙ্গে নাইট্রোজেন কাপলিংটাই সম্ভব। আমি আরও একটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি ফেনলীয় যৌগের একটা এক্সাম্পল। মেকানিজম তো তোমরা আশা করি বুঝেই গেছো কি হচ্ছে। এখানে ধরো এইটা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, শর্টে আমরা BDC বলে লিখছি, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি নিলাম, এর সঙ্গে আমরা নিলাম এইটাকে বলা হয় বিটা ন্যাপথল। এটাকে বলা হয় বিটা ন্যাপথল। বিটা কেন? কারণ এই যে এখানে দুটো রিং পরস্পর জুড়ে আছে, তার পরবর্তী কার্বনকে বলা হয় আলফা এবং নেক্সট কার্বনটা হচ্ছে বিটা। বিটা কার্বনে যেহেতু OH গ্রুপ আছে তাই এটাকে আমরা বিটা ন্যাপথল বলছি। কেন? কারণ এই যে রিংটা দেখছো এটা ন্যাপথালিন রিং।
ন্যাপথালিন রিংয়ের সঙ্গে OH থাকলে তাকে ন্যাপথল বলা হয়। আর অল যে গ্রুপটা, OH যে গ্রুপটা, সেটা যেহেতু বিটা পজিশনে আছে তাই জন্য বিটা ন্যাপথল। এবারে বিটা ন্যাপথলকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে দিই, বিটা ন্যাপথলে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি তাহলে কি পাবো? বিটা ন্যাপথক্সাইড, বিটা ন্যাপথক্সাইড বিটা ন্যাপথক্সাইড। এখন এই যে বিটা ন্যাপথক্সাইড আছে, এবার কোন কার্বন দিয়ে অ্যাটাক করবে? কোন কার্বন দিয়ে অ্যাটাক করবে? এখন দেখো, এটা যদি রেজোনেন্স করে, রেজোনেন্স করলে তার কিন্তু অর্থ পজিশনেই নেগেটিভ চার্জটা তৈরি হওয়া সম্ভব। কোনোভাবে এখানে কিন্তু প্যারা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি হওয়া সম্ভব নয়, কারণ এই রিংটার ভিত্তিতে যদি তুমি দেখো, এই রিংটার ভিত্তিতে এই অর্থ পজিশনেই এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা যুক্ত হবে। তোমরা ভাবতে পারো কেন? আমি তো এটা রেজোনেন্স করিয়ে এইখানে চার্জটা নিয়ে আসলে এইখানে নেগেটিভ চার্জটা আসবে। আমি যেটা বলতে চাইছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখানে আঁকছি, এই তো রিংটা, তো ধরো O মাইনাস Na প্লাস এরকম রয়েছে। আমি মনে করলাম যে আমি এরকম রেজোনেন্স করাবো, এইটা এখানে নিয়ে আসবো, এইটা এই কর্নারে নিয়ে আসবো। এই কর্নারে নিয়ে আসলে তবেই দেখো অক্সিজেনের একদম প্যারা পজিশনে হচ্ছে। কিন্তু এই অবস্থানটায় যেখানে দুটো রিং পরস্পর জুড়ে আছে, সেই অংশটায় কিন্তু কখনো কোনো প্রতিস্থাপন ঘটবে না। এই ক্ষেত্রে এইখানে কিন্তু কোনো প্রতিস্থাপন ঘটবে না। তার কারণ এইখানে যদি এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা লেগে যায়, তাহলে তো রিংটার অ্যারোম্যাটিসিটি নষ্ট হয়ে গেল। সেই অ্যারোম্যাটিসিটি ফিরে পাওয়ার জন্য আর ওখানে কোনো হাইড্রোজেন পরমাণুর বন্ধন বিয়োজন ঘটানো সম্ভব নয়। কি বললাম আমি? দেখো, বিষয়টা আমি মনে করো এখানে আমি ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা যুক্ত করেই দিলাম, মেকানিজম করলাম, মেকানিজম করে আমি কি করলাম, এখানে এরকম হলো, আর এইখানটায় আমি ওই NnPH যুক্ত করে দিলাম। তাহলে কি এই রিংটার তো অ্যারোম্যাটিসিটি নষ্ট হয়ে গেল। এখন দেখো তো, আগের যে মেকানিজমটা দেখাচ্ছিলাম সেখানে অ্যারোম্যাটিসিটি ফেরানোর জন্য আমরা হাইড্রোজেনের বন্ধন বিয়োজন ঘটিয়ে অ্যারোম্যাটিক করে দিয়েছিলাম রিংটাকে। কিন্তু এইখানে বন্ধন বিয়োজন আমি কোনটা করব? এই বন্ধন বিয়োজন করব, নাকি এইটা করব, নাকি এইটা করব? কোনটা করব? কোনোটাই করা সম্ভব নয়, কারণ যদি আমি বন্ধন বিয়োজন ঘটাই তাহলে দুটো রিংই কী হবে? ভেঙে যাবে। তাহলে সেটা তো খুব একটা সুস্থিত ব্যাপার হচ্ছে না, কারণ আগে তো কম্পাউন্ডটা সুস্থিত ছিল, অ্যারোম্যাটিক ছিল। এখন এই কম্পাউন্ডটা ভেঙে গেলে অ্যারোম্যাটিসিটি নষ্ট হয়ে যাবে। তাই এরকম প্রতিস্থাপন ঘটবে না। ঘটবে কোথায়? এই অর্থ পজিশনটাতেই ঘটবে। যদিও এখানে স্টেরিক ফ্যাক্টর আছে, কিন্তু এছাড়া রিয়াকশান করতে গেলে আর তো কোনো পসিবিলিটি নেই। তাই জন্য এখানে এই অর্থ পজিশনটাতেই রিয়াকশান, একমাত্র ওই অর্থ পজিশনেই রিয়াকশানটা হবে। আশা করি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এবার দেখা যাক যে এখানে কি হচ্ছে। আমি কি বললাম? এই অর্থ পজিশনে নেগেটিভ চার্জটা আসবে। এখানে আরেকবার লিখে আমি দেখাচ্ছি। এরকম এটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করছে। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই এই টেম্পারেচারটা মেনশন করতে লাগবে। হাইড্রোজেন আর এখানে NN, এই বেনজিন রিং, NN বেনজিন রিং। তো এইরকম হলো। হওয়ার পর এইখানটায় OH আর এখানটায় NaPH। পিএইচ মানে আমি বেনজিন রিংটাকে পিএইচ হিসাবে লিখছি। তোমরা জানো এটাকে পিএইচ হিসাবেও লেখা যায়। এবারে দ্রবণটা যেহেতু ক্ষারীয়, তাই এই OH-টা আর এরকম থাকবে না। OH-টা কী হবে?
আয়নিত হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এটা হয়ে যাবে ONA। ওকে, তাহলে এইটা হলো আরেকটা কাপলিং রিয়াকশনের উদাহরণ। বিষয়টা খুবই সহজ, এটাও কিন্তু ওরকম রেড অ্যাজোডাই টাইপের কালার হবে, এটাও রেড অ্যাজোডাই বা ওই রেডিশ অরেঞ্জ অ্যাজোডাই, মোটামুটি একই রকম কালারের দেখতে হয় এই অ্যাজোডাইগুলো। নেক্সট আরও একটা উদাহরণ, এটা আমি তোমাদের জন্য দিচ্ছি, তোমরা চেষ্টা করবে কীরকম হয়, এই অ্যাজোডাই বিক্রিয়াটা কীরকম হয়। এটাতেও দেখো আমরা যে দেখালাম বিটা ন্যাপথলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কাপলিং হচ্ছে, এখানেও কিন্তু কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ধন তৈরি হচ্ছে। সো আমরা এটাকেও CN কাপলিংয়ের আন্ডারে ফেলবো। তো নেক্সট তোমাদের জন্য যে প্রশ্নটা আমি দিচ্ছি সেটা হলো N2Cl প্লাস ONA 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে সেটা তোমরা মেকানিজম করে বলবে। নেক্সট এইটা, আরেকটা হচ্ছে এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য থাকলো। কি প্রোডাক্ট হবে সেটা তোমরা অবশ্যই মেকানিজম করে আমাকে জানাবে, আর তোমরা পারছো কিনা সেটাও অবশ্যই দেখবে। তো আপাতত এই ভিডিওতে আমি শুধু কাপলিং রিয়াকশানটা নিয়ে আলোচনা শেষ করব। নেক্সট যে ভিডিওটা সেখানে আমরা আরও বাকি যে সমস্ত রিয়াকশান আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে তোমরা সবাই ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো, রিয়াকশানগুলো অবশ্যই করে আমাকে জানাবে। আর ভিডিও কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে বলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাকি রিয়াকশানস নিয়ে। তাহলে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো সবাই, গুড বাই।